হ্যালো এভরিওয়ান। তো সেল চ্যাপ্টারের সেকেন্ড ভিডিও এটা। তো শুরু করা যাক। প্রোক্যারিওটিক সেলস। সেল আমরা পড়েছিলাম দুই প্রকার, একটা হচ্ছে প্রোক্যারিওটিক, একটা ইউক্যারিওটিক। তো প্রোক্যারিওটিক সেলসটা ডিটেলসে এখন পড়া হবে। দ্য প্রোক্যারিওটিক সেলস আর রিপ্রেজেন্টেড বাই ব্যাকটেরিয়া, ব্লু গ্রিন অ্যালগি, মাইকোপ্লাজমা অ্যান্ড পিপিএলও প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। তো প্রোক্যারিওটিক সেলসের কয়েকটা এক্সাম্পল এখানে দেওয়া আছে, যেমন ব্যাকটেরিয়া, তারপরে ব্লু গ্রিন অ্যালগি, মাইকোপ্লাজমা, তারপর পিপিএলও, এগুলো হলো প্রোক্যারিওটিক সেল। দে আর জেনারেলি স্মলার অ্যান্ড মাল্টিপ্লাই মোর র্যাপিডলি দ্যান দ্য ইউক্যারিওটিক সেলস। প্রোক্যারিওটিক সেল সাধারণত ছোট আকার হয়ে থাকে এবং তারা মাল্টিপ্লাই করে খুবই র্যাপিডলি, খুব দ্রুত গতিতে তারা বংশ বিস্তার করে, প্রজনন করে, সংখ্যায় বৃদ্ধি পায় ইউক্যারিওটিকদের তুলনায়। দে মে ভ্যারাই গ্রেটলি ইন শেপ অ্যান্ড সাইজ, এবং তাদের আকার আকৃতিরও মধ্যে প্রচুর প্রভেদ দেখা যায়, প্রচুর পার্থক্য দেখা যায়। ইউক্যারিওটিকের মধ্যে এত প্রকারভেদ পাওয়া যায় না। ইউক্যারিওটিকদের মধ্যে পার্থক্য পাওয়া যায়, কিন্তু প্রোক্যারিওটিকে প্রচুর বেশি। তাদের আকার আকৃতিতে প্রচুর বিভেদ, তারা প্রচণ্ড দ্রুত মাল্টিপ্লাই করে, তাদের আকার আকৃতি ছোট হয়। দ্য ফোর বেসিক শেপস অফ ব্যাকটেরিয়া আর ব্যাসিলাস, কক্কাস, ভিব্রিও অ্যান্ড স্পাইরিলাম। চার ধরনের ব্যাকটেরিয়া থাকে আকারের ভিত্তিতে, শেপের উপর ভিত্তি করে ব্যাকটেরিয়া চার প্রকার হয়ে থাকে। একটা ব্যাসিলাস বা রড লাইক, রডের মতো আকৃতি, রডের মতো দেখতে হয়ে থাকে একটা ব্যাসিলাস। কক্কাস বা স্পেরিক্যাল, গোলাকৃতি বা কক্কাস হয়ে থাকে। একটা ভিব্রিও বা কমাসেপ্ট, সেরকম কমাসেপ্ট হয়ে থাকে, ভিব্রিও বা কমাসেপ্ট। অ্যান্ড স্পাইরিলাম বা স্পাইরাল, আর হলো একটা হচ্ছে স্পাইরাল। তো এই চার রকমের ব্যাকটেরিয়া থাকে আকারের উপর ভিত্তি করে। The organization of the prokaryotic cell is fundamentally similar, even though prokaryotic exhibit a wide variety of shapes and function. যে ফান্ডামেন্টাল, যেটা কোষের একটা যে ফান্ডামেন্টাল অর্গানাইজেশন, সেটাও কিন্তু অনেকটা ইউক্যারিওটিকের মতোই, যদিও প্রোক্যারিওটিকের শেপ ফাংশন অনেক আলাদা হয়ে থাকে। All prokaryotics have a cell wall surrounding the cell membrane except in mycoplasma. তো সমস্ত প্রোক্যারিওটিক যারা আছে তাদের সেল ওয়াল থাকে, সেল মেমব্রেনের চারিদিকে সেল ওয়াল থাকে প্রোক্যারিওটিকদের ক্ষেত্রে। উদ্ভিদের যেমন সেল ওয়াল থাকে তেমন প্রোক্যারিওটিকেরও সেল ওয়াল থাকে। শুধুমাত্র যে মাইক্রোপ্লাজমা, চার রকমের প্রোক্যারিওটিক সেল তো বলা হয়েছিল চারটে, তার মধ্যে মাইক্রোপ্লাজমার মধ্যে সেল ওয়াল থাকে না, বাকি সমস্ত প্রোক্যারিওটিকদের মধ্যে সেল ওয়ালও থাকে। দ্য ফ্লুইড ম্যাট্রিক্স ফিলিং দ্য সেল ইজ দ্য সাইটোপ্লাজম। এক্ষেত্রেও যে এই যে আছে ম্যাট্রিক্সটা যেটা আছে সেটা সাইটোপ্লাজম। দেয়ার ইজ নো ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস। এখানে নিউক্লিয়াস আছে, কিন্তু নিউক্লিয়াস কোনো ওয়েল ডিফাইন্ড না, কোনো পর্দা থাকে না, আবরণ থাকে না, সেটা আমরা আগে জেনেছি। দ্য জেনেটিক ম্যাটেরিয়াল ইজ বেসিক্যালি ন্যাকেড, নট এনভেলপড বাই নিউক্লিয়ার মেমব্রেন। তাছাড়া এদের মধ্যে যে জেনেটিক ম্যাটেরিয়াল ডিএনএ বা আরএনএ, সেটাও ন্যাকেড থাকে, সেটাও আবৃত থাকে, সেটাও কোনো পর্দা দ্বারা আবৃত থাকে না। ইন অ্যাডিশন টু দ্য জিনোমিক ডিএনএ, দ্য সিঙ্গেল ক্রোমোজোম বা সার্কুলার ডিএনএ, মেনি ব্যাকটেরিয়া হ্যাভ স্মল সার্কুলার ডিএনএ আউটসাইড দ্য জিনোমিক ডিএনএ। তো এদের ক্ষেত্রে জেনেটিক ম্যাটেরিয়াল কী থাকে? জিনোমিক ডিএনএ। জিনোমিক ডিএনএর মধ্যে কী থাকে? সিঙ্গেল ক্রোমোজোম হতে পারে বা সার্কুলার ডিএনএ হতে পারে। তাহলে জেনেটিক ম্যাটেরিয়াল হিসাবে জেনারেলি কী থাকে? জিনোমিক ডিএনএ। জিনোমিক ডিএনএ বলতে কী বোঝাচ্ছে? যে কোনো একটা সিঙ্গেল ক্রোমোজোম বা সার্কুলার ডিএনএ বা কোনো গোলাকৃতির ডিএনএ সেটা থাকে। কিন্তু তাছাড়াও অনেক ব্যাকটেরিয়া যাদের মধ্যে স্মল সার্কুলার ডিএনএ থাকে জিনোমিক ডিএনএর বাইরে। জিনোমিক ডিএনএ ছাড়াও ছোট ছোট সার্কুলার ডিএনএ থাকে অনেক ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, সেটা কোষের বাইরে থাকে। দিস স্মল ডিএনএ আর কল্ড প্লাজমিডস। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে জিনোমিক ডিএনএ ছাড়া যে ছোট ছোট সার্কুলার ডিএনএ থাকে প্রোক্যারিওটিক সেলের মধ্যে সেটাকে বলা হয় প্লাজমিডস। The plasmid DNA confers certain unique phenotypic characters of such bacteria. এই প্লাজমিড ডিএনএ কী করে? কিছু ফেনোটাইপিক ক্যারেক্টার থাকে, কিছু নির্দিষ্ট কাজ করে থাকে ব্যাকটেরিয়ার মধ্যে। অন সাচ ক্যারেক্টার ইজ রেজিস্ট্যান্স টু অ্যান্টিবায়োটিক্স। এটা একটা ইম্পর্টেন্ট, এটা ক্লাস 12-এ আমরা ডিটেলসে পড়বো প্লাজমিড বিষয়ে।
অ্যান্টি, তো এটা কি কাজ করে, যে রেজিস্ট্যান্স টু অ্যান্টিবায়োটিক্সের বিরুদ্ধে প্রতিরোধ করে থাকে এই প্লাজমিডস প্রোক্যারিওটদের ক্ষেত্রে। তো এটা বায়োটেকনোলজি চ্যাপ্টারে ক্লাস 12-এ এটা একটা ডিটেলসের চ্যাপ্টার আছে, সেখানে ডিটেলসে পড়া হবে। এখানে শুধু এইটুকু মনে রাখবে যে রেজিস্ট্যান্স টু অ্যান্টিবায়োটিক্স, প্লাজমিডের কাজ কি, রেজিস্ট্যান্স টু অ্যান্টিবায়োটিক্সকে প্রতিরোধ করা। In higher classes, you will learn that this plasmid DNA is used to monitor bacterial transformation with foreign DNA. তো এটা আমি বললাম ক্লাস 12-এ তোমরা পড়বে যে কি করে একটা ব্যাকটেরিয়ার মধ্যে অন্য একটা বাইরের ডিএনএ যুক্ত করে সেটাকে বায়োটেকনোলজিতে কাজ করা হয়। তো সেটা আমরা ডিটেলসে পড়ব। নিউক্লিয়ার মেমব্রেন ইজ ফাউন্ড ইন ইউক্যারিওটস। ইউক্যারিওটসদের ক্ষেত্রে তো আমরা আগেই পড়েছি যে এদের ক্ষেত্রে নিউক্লিয়াসের বাইরে আবরণ থাকে, প্রোক্যারিওটসদের ক্ষেত্রে থাকে না। No organelles like the ones in eukaryotes are found in prokaryote cells except for ribosomes. তো এখানে একটা বিশাল যে রাইবোজোম একটা ব্যতিক্রম জিনিস, কিন্তু রাইবোজোম অনেক জায়গাতে প্রোক্যারিওটদের ক্ষেত্রেও থাকে, ইউক্যারিওটদের ক্ষেত্রেও থাকে। প্রোক্যারিওটস আর ইউক্যারিওটসের মধ্যে কোনো অঙ্গাণুর কোনো মিল নেই। নিউক্লিয়াস আছে তো এর ক্ষেত্রে ন্যাকেড, ওর ক্ষেত্রে আবৃত। জেনেটিক ম্যাটেরিয়াল ওখানে ডিএনএ আরএন থাকে, এখানে সেই সিঙ্গেল ক্রোমোজোম বা সার্কুলার ডিএনএ বা প্লাজমিডস থাকে। তো বিভিন্ন রকমের পার্থক্য আছে, কিন্তু একটা কমন জিনিস যেটা প্রোক্যারিওটস এবং ইউক্যারিওটস দুটোই থাকে, সেটা হলো কি রাইবোজোম। রাইবোজোম প্রোক্যারিওটসদের ক্ষেত্রেও থাকে, ইউক্যারিওটসদের ক্ষেত্রেও থাকে। প্রোক্যারিওটস হ্যাভ সামথিং ইউনিক ইন দ্য ফর্ম অফ ইনক্লুশনস বডি, যেটা ইউক্যারিওটসদের থাকে না, শুধুমাত্র প্রোক্যারিওটসদের ক্ষেত্রেই থাকে। A specialized differentiated form of cell membrane called mesosome is the characteristics of prokaryotes. তাছাড়া প্রোক্যারিওটসদের একটা বিশেষ বৈশিষ্ট্য কি, মেসোজোম একটা ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য, সেটা কি শুধুমাত্র প্রোক্যারিওটসদের ক্ষেত্রে দেখা যায়। মেসোজোমটা কি, যে ডিফারেন্সিয়েটেড সেল মেমব্রেন, যে সেল মেমব্রেনটা একটু ডিফারেন্সিয়েট, একটু ব্যতিক্রমী হয়ে একটা আলাদা রকমের গঠন তৈরি করে, তো সেটা হলো মেসোজোম। দে আর এসেন্সিয়ালি ইনফোল্ডিং অফ সেল মেমব্রেন। তারা সাধারণত কী থাকে, সেল মেমব্রেনের ইনফোল্ডিং, এই যে সেল মেমব্রেন আছে, একটা কোষের যে সেল মেমব্রেন, সেই সেল মেমব্রেনটা ভেতরের দিকে এভাবে ইনফোল্ডিং হয়ে থাকে এবং মেসোজোম গঠন করে। সেটা শুধুমাত্র প্রোক্যারিওটসদের ক্ষেত্রে দেখা যায়। ইনফোল্ড মানে ভাঁজ হয়ে যাওয়া, ভেতরের দিকে ভাঁজ হয়ে যাওয়া, তো সেটা শুধুমাত্র প্রোক্যারিওটসদের ক্ষেত্রে দেখা যায় মেসোজোম। আর আরেকটা বলা হলো কি ইনক্লুশন বডি, যেটা শুধুমাত্র প্রোক্যারিওটসদের ক্ষেত্রে দেখা যায়। রাইবোজোম প্রোক্যারিওটস এবং ইউক্যারিওটস দুটো ক্ষেত্রে দেখা যায়। প্লাজমিড শুধুমাত্র প্রোক্যারিওটসদের ক্ষেত্রে দেখা যায়। তো এই কয়েকটা বেসিক যে ডিফারেন্স সেটা এখানে বলা আছে, সেটা এগুলো তোমরা ভালো করে মনে রাখবে। তো এখানে একটা ছবি দেওয়া আছে, সেই ছবিতে তোমরা ডায়াগ্রাম দেওয়া আছে যে একটা ব্যাকটেরিয়া যেটা প্রোক্যারিওটসদের, সেটা কত সাইজ হতে পারে, 1 to 2 মাইক্রোমিটার। পিপিএলও ফুল ফর্ম তো আমরা দেখলাম, সেটা কত সাইজ হতে পারে, 0.1 মাইক্রোমিটার। ভাইরাস সব থেকে ছোটো, 0.02 থেকে 0.2 মাইক্রোমিটার। আর একটা ইউক্যারিওট সেলের নর্মালি কত হয়, দৈর্ঘ্য হয়, সেটা 10 to 20 মাইক্রোমিটার। তো এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। তোমরা এটা তাছাড়া এখানে দেখতে পাচ্ছ এই যে রাইবোজোম, যে দানার মতো দেখতে পাচ্ছ রাইবোজোম, তাছাড়া এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডিজ, তারপরে যে ন্যাকেড ডিএনএ, এটা নিউক্লিয়াস, এটা ন্যাকেড ডিএনএ, তো এগুলো ডিটেলসে পড়বে। এবার নেক্সট টপিক হলো সেল এনভেলপ অ্যান্ড ইটস মডিফিকেশন। যে কোষ, তাদের যে আবরণ, সেই আবরণ এবং সেটা কীরকমভাবে মডিফাই হয়ে থাকে প্রোক্যারিওট সেলদের ক্ষেত্রে, তো সেটা পড়বো এবার। মোস্ট প্রোক্যারিওটিক সেলস, পার্টিকুলারলি দ্য ব্যাকটেরিয়াল সেলস, হ্যাভ এ কেমিক্যালি কমপ্লেক্স সেল এনভেলপ। যে প্রোক্যারিওটসদের সেল থাকে, বিশেষ করে ব্যাকটেরিয়াল সেল, তাদের যে কোষ পর্দা বা কোষ আবরণ বা কোষ প্রাচীরও থাকে ওদের মধ্যে, তো সেটা একটু কেমিক্যালি আলাদা, কেমিক্যালি কমপ্লেক্স, সেটা ইউক্যারিওটসদের মতো নয়, একটু কমপ্লেক্স হয়ে থাকে। দ্য সেল এনভেলপ কনসিস্ট অফ এ টাইটলি বাউন্ড 3 লেয়ার্ড স্ট্রাকচার। এক্ষেত্রে 3টে আবরণ থাকে, প্রোক্যারিওটসদের ক্ষেত্রে 3টে আবরণ থাকে। কী কী? দ্য আউটার মোস্ট গ্লাইকোক্যালিক্স, ফলোড বাই দ্য সেল ওয়াল, অ্যান্ড দেন দ্য প্লাজমা মেমব্রেন। 3টে আবরণ থাকে প্রোক্যারিওটসদের সেলে। সবচেয়ে বাইরে থাকে গ্লাইকোক্যালিক্স, তারপরে থাকে কোষ প্রাচীর বা সেল ওয়াল, তারপরে থাকে কোষ পর্দা।
Although each layer of the envelope performs distinct function, they act together as a single protective unit. প্রত্যেকটা গ্লাইকোকালিস, সেল ওয়াল, সেল এনভেলপ, তিনটের আলাদা আলাদা কাজ আছে, কিন্তু এই তিনটে একত্রে কি কাজ করে থাকে? প্রোটেক্টিভ ইউনিট বা আত্মরক্ষার কাজ করে থাকে। ব্যাকটেরিয়া ক্যান বি ক্লাসিফাইড ইন্টু টু গ্রুপস অন দ্য বেসিস অফ দ্য ডিফারেন্স ইন দ্য সেল এনভেলপস and the manner in which they respond to the staining procedure developed by Gram. তো এখানে আরেকটা আলাদা বিষয় আছে, তো কি ব্যাকটেরিয়া সেটাকে দুই ভাগে ভাগ করা হয়। কার উপর ভিত্তি করে? তাদের যে কোষ আবরণ থাকে তার উপর ভিত্তি করে, এবং তারা স্টেনিংয়ের উপর কীরকম রেসপন্স করছে তার উপর ভিত্তি করে দু রকম ভাগে ভাগ করা যায়। গ্রাম স্টেনিং মানে কি, যে এটা একটা কেমিক্যালস, সেই কেমিক্যালসের মধ্যে যদি এই সেল এনভেলপটা থাকে তো সেটা সংস্পর্শে আসার ফলে কালার চেঞ্জ হয়ে যায়। সেই কালার চেঞ্জের উপর ভিত্তি করে এটাকে চেনা যায়। সে দুই রকম হয়ে থাকে ব্যাকটেরিয়া, একটা গ্রাম পজিটিভ, একটা গ্রাম নেগেটিভ। দোজ দ্যাট টেক আপ দ্য গ্রাম স্টেন আর কল গ্রাম পজিটিভ অ্যান্ড অদার দ্যাট ডু নট আর কল গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। তাহলে ব্যাকটেরিয়া কি দুই ভাগে, এটা একটা সিম্পলি বুঝিয়ে দিচ্ছি। ব্যাকটেরিয়া হচ্ছে মেনলি দুই ভাগে, গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ। কিসের উপর ভিত্তি করে করা হয়েছে? স্টেনিংয়ের উপরে। স্টেনিং কি, যে গ্রাম স্টেনিংয়ের উপরে। গ্রাম স্টেনিংটা কি, যে এটা একটা কেমিক্যালস যার সংস্পর্শে ব্যাকটেরিয়া কোষ এলে কালার চেঞ্জ করে। তো গ্রাম পজিটিভ কারা? যারা এই যে গ্রাম স্টেন আছে তার সংস্পর্শে এসে যদি কালার চেঞ্জ করে সেটা হলো গ্রাম পজিটিভ, আর যদি কালার চেঞ্জ না করে সেটা হলো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। তো এরপরে কি আছে, বাকি অংশটা এবার দেখা যাক কি বলা হচ্ছে এখানে। গ্লাইকোক্যালিক্স ডিফার্স ইন কম্পোজিশন অ্যান্ড থিকনেস অ্যামং ডিফারেন্ট ব্যাকটেরিয়া। প্রোক্যারিওটসদের ক্ষেত্রে সবচেয়ে বাইরের আবরণ থাকে গ্লাইকোক্যালিক্স। তো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যে গ্লাইকোক্যালিক্স সবার কিন্তু একই রকম হয় না, এর কম্পোজিশন, থিকনেস বিভিন্ন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে থাকে। It could be a loose sheath called the slime layer in some, while in others it may be thick and tough called the capsule. এটা আবার দুই রকম হতে পারে, স্লাইম লেয়ার হতে পারে, ক্যাপসুল হতে পারে। স্লাইম লেয়ারটা কি, যাদের ক্ষেত্রে পাতলা থাকে, যাদের ক্ষেত্রে লুজ শীত অনেকটা পাতলা লুজ থাকে তাদের ক্ষেত্রে বলা হয় স্লাইম লেয়ার। আর যে সমস্ত ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এটা মোটা হয়, শক্ত হয়, তাদের ক্ষেত্রে এটাকে বলা হয় ক্যাপসুল। The cell wall determines the shape of the cell and provides a strong structural support to prevent the bacterium from bursting or collapsing. তো গ্লাইকোক্যালিক্সের পরে কি থাকে? সেল ওয়াল। সেল ওয়াল কী করে, যে কী কাজ করে সেল ওয়াল ব্যাকটেরিয়ার ক্ষেত্রে? যে এটা একটা স্ট্রং স্ট্রাকচারাল সাপোর্ট দান করে, এটা কনক্রিটের কাজ করে, এটা একটা গঠনগত সাপোর্ট দান করে। এবং এই সেল ওয়াল থাকার জন্যই ব্যাকটেরিয়া বিভিন্ন রকম রাসায়নিক বিক্রিয়া তো হয়ে থাকে, তো তার জন্য এটা বাস্টও হয়ে যায় না, আবার কোলাপসও হয়ে যায় না। কোলাপস মানে ভেতরের দিকে সংকুচিত হয়ে যাওয়া, সেটাও হয় না, আবার ফেটে বাইরেও বেরিয়ে যায় না। এই স্ট্রং স্ট্রাকচারাল গঠনগত সাপোর্ট দান করে। তো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে অনেক স্পেশাল জিনিস আছে। তো এখানে দেখা গেল দুটো, গ্লাইকোক্যালিক্সের ক্ষেত্রে স্লাইম লেয়ার আর ক্যাপসুল, আর সেল ওয়ালের কী কাজ সেটা বলা হলো। আর এরপরে বাইরের যে সব থেকে ভেতরের দিকে আবরণ, সেটা কি প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেন ইজ সিলেক্টিভলি পারমিয়েবল ইন নেচার অ্যান্ড ইন্টারাক্টস উইথ দ্য আউটসাইড ওয়ার্ল্ড। প্লাজমা মেমব্রেনটা সবচেয়ে বাইরের আবরণ, ঠিক আছে, ওটা একটু ভুল হয়ে গেছে বলা। তো এই প্লাজমা মেমব্রেনটা কি, যে সিলেক্টিভলি পারমিয়েবল ইন নেচার অ্যান্ড ইন্টারাক্টস উইথ দ্য আউটসাইড ওয়ার্ল্ড। সবচেয়ে বাইরে থাকে প্লাজমা মেমব্রেন, তারপরে থাকে সেল ওয়াল, তারপরে থাকে গ্লাইকোক্যালিক্স, ঠিক আছে। তো এই প্লাজমা মেমব্রেনটা কি হয়, সিলেক্টিভলি পারমিয়েবল ইন নেচার মানে কি, এটা বাইরের ওয়ার্ল্ড, আউটার ওয়ার্ল্ড, আর এটা একটা হচ্ছে ব্যাকটেরিয়া, ঠিক আছে। ব্যাকটেরিয়ার সঙ্গে বাইরের পরিবেশের যোগাযোগ স্থাপন করছে কে? প্লাজমা মেমব্রেন। তো এটা সিলেক্টিভ পারমিয়েবল মানে কি, কিছু কিছু পদার্থ সে কোষের মধ্যে দিয়ে যাতায়াত করতে পারে, আর কিছু কিছু পদার্থ পারে না। হয়তো জল পারছে ভেতর দিকে আসা যাওয়া করতে, কিন্তু কোনো কঠিন বস্তু, কোনো বাইরের জীব সেগুলো ভেতর দিকে আসতে পারছে না। তো এটা একটা
যোগাযোগ মাধ্যম হিসেবে কাজ করে, ইন্টারাক্টসের মাধ্যম হিসেবে কাজ করে প্লাজমা মেমব্রেন। দিস মেমব্রেন ইজ সিমিলার স্ট্রাকচারালি টু দ্যাট অফ দ্য ইউক্যারিওটস। ইউক্যারিওটসদের ক্ষেত্রে প্লাজমা মেমব্রেন যেমন হয়ে থাকে, প্রোক্যারিওটসদের ক্ষেত্রেও প্লাজমা মেমব্রেন একই রকমের হয়ে থাকে। তো এখানে প্লাজমা মেমব্রেনের কাজটা কি, যে সবচেয়ে বাইরের আবরণ, এটা যোগাযোগ স্থাপনে সাহায্য করে আউটসাইড ওয়ার্ল্ডের সাথে, আর এটা সিলেক্টিভলি পারমেবল হয়ে থাকে। কিছু কিছু পদার্থকে ভেতর দিকে আসা যাওয়া করতে সাহায্য করে, আর কিছু কিছু পদার্থকে আসা যাওয়া করতে দেয় না। তো এ স্পেশাল মেমব্রেনাস স্ট্রাকচার is the mesosome, which is formed by the extension of the plasma membrane into the cells. তো এটা আমরা আগেই পড়েছি যে মেসোজোম থাকে, যে এটা একটা, ধরা যাক এটা একটা প্রোক্যারিওটিক সেল। তো এটা তো সেল ওয়াল ভেতরের দিকে, তারপর সেল ওয়াল, তারপর গ্লাইকোক্যালিক সেল ওয়াল, তারপর প্লাজমা মেমব্রেন আছে। তো কিছু কিছু ক্ষেত্রে এই প্লাজমা মেমব্রেনটা ভেতরের দিকে এক্সটেন্ড করে এবং এভাবে মেসোজোম গঠন করে। দিজ এক্সটেনশন আর ইন দ্য ফর্ম অফ ভেসিকলস, টিউবিউলস, ল্যামেলা। এই যে এক্সটেনশন মানে প্রসারিত হয়ে যাওয়া, ভেতরের দিকে প্রসারিত হয়ে যাওয়া, এটা ভেসিকলসের মতো হতে থাকে গোলাকৃতি, টিউবিউলস টিউবুলের মতো হতে পারে লম্বাকৃতি, বা ল্যামেলাকৃতি হতে পারে। দে হেল্প ইন সেল ওয়াল ফরমেশন। তো এই মেসোজোম কী কাজ করে, সেল ওয়াল ফরমেশনে সাহায্য করে। এটা একটা ইম্পর্টেন্ট কাজ মেসোজোমের, যে সেল ওয়াল তৈরি করতে। আর কী কী কাজ করে, ডিএনএ রেপ্লিকেশনে সাহায্য করে, অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ডটার সেল। যে ডটার সেলগুলো তৈরি হয় কোষ বিভাজনের মাধ্যমে, সেগুলোকে চারিদিকে ডিস্ট্রিবিউট করতে সাহায্য করে। মেসোজোম তাহলে কী কাজ করে, তিনটে কাজ করে। একটা সেল ওয়াল তৈরি করতে, একটা ডিএনএকে রেপ্লিকেট করতে, মানে ডিএনএ তৈরি করা, ডিএনএকে ডবল করে দেওয়া, আর ডিস্ট্রিবিউশন অফ ডটার সেল, বা যে ডটার সেল বা অপত্য কোষ তৈরি হয় সেগুলোকে ডিস্ট্রিবিউট করে দেওয়া বা ছড়িয়ে ছিটিয়ে দেওয়া। দে অলসো হেল্প ইন রেসপিরেশন, secretion process to increase the surface area of the plasma membrane and enzymatic content. মেন কাজ তো তিনটে, তাছাড়া আরও কাজ কি, শ্বসনে সাহায্য করে, রেসপিরেশন বা শ্বসন, সিক্রেশন প্রসেস বা কিছু যদি পদার্থ ক্ষরণের ব্যাপার থাকে তো সেই ক্ষেত্রে সাহায্য করে। তারপর প্লাজমা মেমব্রেনের সারফেস এরিয়া, মানে প্লাজমা মেমব্রেনের যে এরিয়াটা সেটাকে বাড়িয়ে দেয়। আর এনজাইমেটিক কন্টেন্ট, বিভিন্ন রকম এনজাইম তৈরি করতে বা সেগুলোকে সিক্রেট করতেও সাহায্য করে। ইন সাম প্রোক্যারিওটস লাইক সায়ানোব্যাকটেরিয়া দেয়ার আর আদার membranous extension into the cytoplasm called chromatophores which contain pigments. কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যেমন সায়ানোব্যাকটেরিয়া, তার ক্ষেত্রেও মেমব্রেনাস এক্সটেনশন থাকে সাইটোপ্লাজমে। তো সেটার নাম হচ্ছে ক্রোমাটোফোর্স। তার মধ্যে কী থাকে, পিগমেন্টস থাকে, যেটা সড়ক সংশ্লেষে সাহায্য করে। তো এটা একটা সায়ানোব্যাকটেরিয়া, এটা একটা টাইপের ব্যাকটেরিয়া। এর মধ্যে মেসোজোম থাকে না, এর মধ্যে কী থাকে, ক্রোমাটোফোর্স। এটাও কি, এটা একটা এক্সটেনশন, মেমব্রেন এক্সটেনশন। কী কাজ করে, পিগমেন্টস থাকে, তাই এটা পিগমেন্টস কী কাজ করে, সালোক সংশ্লেষ করা, খাবার তৈরি করা, এই কাজগুলো করে থাকে। ব্যাকটেরিয়া সেলস মে বি মোটাইল অর নন মোটাইল। ব্যাকটেরিয়ার যে কোষ সেগুলো চলমানও হতে পারে, আবার নন মোটাইল স্থিরও হতে পারে। ইফ মোটাইল দে হ্যাভ থিন ফিলামেন্টাস এক্সটেনশন ফ্রম দেয়ার সেল ওয়াল কল্ড ফ্ল্যাজেলা। যদি তারা চলমান হয়, কিসের দ্বারা চলবে, তো তার জন্য তো কিছু দরকার, তো তারা ফ্ল্যাজেলার দ্বারা চলে। ফ্ল্যাজেলাটা কি, একটা থিন ফিলামেন্টাস এক্সটেনশন ফ্রম দেয়ার সেল ওয়াল। সেল ওয়াল থেকে এক ধরনের পাতলা ফিলামেন্টের মতো উপবৃদ্ধি, যেটা একটা সেল ওয়াল, তো সেল ওয়াল থেকে একটা পাতলা এরকম উপবৃদ্ধি ফিলামেন্টসের মতো। ব্যাকটেরিয়া শো এ রেঞ্জ ইন দ্য নাম্বার অ্যান্ড অ্যারেঞ্জমেন্ট অফ ফ্ল্যাজেলা। এই ফ্ল্যাজেলাটা একটা হতে পারে, দুটো হতে পারে, তিনটে হতে পারে, তারপর মাল্টিপল হতে পারে, তাদের আকৃতি ছোট হতে পারে, বড় হতে পারে। ফ্ল্যাজেলা কোথা থেকে তৈরি হচ্ছে, সেল ওয়াল থেকে। এটা কীরকম, ফিলামেন্টের মতো দেখতে। ব্যাকটেরিয়াল ফ্ল্যাজেলাম ইজ কম্পোজড অফ 3 পার্টস। একটা হলো ফিলামেন্ট, একটা হুক, আর একটা ব্যাসাল বডি। তো এই যে ফিলামেন্টসগুলো থাকে, এটা 3টে পার্ট নিয়ে গঠিত। এটা একটা সেল ওয়াল ধরা যাক। তো এই সেল ওয়ালে যেখান থেকে তৈরি হচ্ছে, এটা হচ্ছে বেসের পরে একটা জাস্ট ছোট্ট একটা অংশ থাকে, এটা হলো হুক, আর তারপরে থাকে ফিলামেন্ট। এইভাবে লম্বা যেটা অংশ থাকে সেটা হচ্ছে ফিলামেন্ট। তাহলে এটা ফিলামেন্ট, এটা হুক, আর এটা ব্যাসাল বডি।
আর কোথা থেকে তৈরি হচ্ছে? সেল ওয়াল থেকে তৈরি হচ্ছে। তো এটা হচ্ছে ফ্ল্যাজেলাম। দ্য ফিলামেন্ট ইজ দ্য লংগেস্ট পোর্শন অ্যান্ড এক্সটেন্ড ফ্রম দ্য সেল সারফেস টু দ্য আউটসাইড। সেল সারফেস থেকে শুরু করে সেল ওয়ালের বাইরে থাকে সেল সারফেস, তো সেই সেল সারফেস থেকে শুরু করে বাইরের দিক পর্যন্ত বিস্তৃত থাকে এবং সবচেয়ে লম্বা থাকে এই ফিলামেন্টটা। বিসাইড ফ্ল্যাজেলা, পিলি অ্যান্ড ফিমরি আর অলসো সারফেস স্ট্রাকচার অফ দ্য ব্যাকটেরিয়া বাট ডু নট প্লে এ রোল ইন মর্টালিটি। ফ্ল্যাজেলার পাশাপাশি পিলি থাকে, ফিমরি থাকে, কিন্তু এগুলো কি, এগুলো মর্টালিটিতে সাহায্য করে না, মানে ব্যাকটেরিয়াগুলিকে চলতে গমন করতে সাহায্য করে না। ব্যাকটেরিয়াকে মোটিলিটির জন্য দায়ী হচ্ছে কি ফ্ল্যাজেলা। পিলি ফিবরি থাকে উপবৃদ্ধি, কিন্তু এগুলো আলাদা কাজ থাকে। কী কাজ থাকে? পিলি আর ইলংগেটেড টিউবুলার স্ট্রাকচার মেড অফ এ স্পেশাল প্রোটিন। পিলি হচ্ছে কি একটা ইলংগেটেড টিউবুলের মতো দেখতে একটা স্ট্রাকচার, যেটা একটা স্পেশাল প্রোটিন, এক রকমের প্রোটিন দ্বারা গঠিত। আর ফিমরি আর স্মল ব্রিসেল লাইক ফাইবার স্প্রাউটিং অফ দ্য সেল। আর ফিমরি হচ্ছে কি যে একটা সেল, সেই সেল থেকে এভাবে যে দূর্বা ঘাস থাকে, দূর্বা ঘাসের মতো একটা জায়গা থেকে এভাবে ছড়িয়ে ছিটিয়ে তৈরি হচ্ছে ফিমরি। ব্রিসেল লাইক ফাইবার স্প্রাউটিং অফ দ্য সেল, সেল থেকে বাইরে বেরিয়ে আসছে। ইন সাম ব্যাকটেরিয়া দে আর নোন টু হেল্প অ্যাটাচ দ্য ব্যাকটেরিয়া টু রক ইন স্ট্রিমস অ্যান্ড অলসো টু দ্য হোস্ট টিস্যু। তো পিলিফিমরি তো চলাচলে সাহায্য করে না, তাহলে এই কাজটা কি? তো এরা কী কাজে সাহায্য করে? যে ব্যাকটেরিয়াকে কোনো একটা স্ট্রিমস, মানে কোনো একটা যে চলমান জলপথ, নদী বা সমুদ্র বা যেখানে জলধারা যেখানে প্রবাহিত হচ্ছে, সেখানে পাথর তো থাকে, সেই পাথরের মধ্যে নিজেকে ব্যাকটেরিয়াগুলো যাতে স্থির থাকতে পারে, যাতে জলে ধুয়ে না যায়, তো তাদেরকে ধরে রাখার জন্য, পাথরে ধরে রাখার জন্য সাহায্য করে। অলসো টু দ্য হোস্ট টিস্যু, বা তারা তো হোস্ট টিস্যুর ওপর নির্ভরশীল ব্যাকটেরিয়াটা, তো সেই হোস্ট টিস্যু মানে যে সমস্ত হোস্ট প্রাণী যাদের উপর ভিত্তি করে ব্যাকটেরিয়াগুলো থাকবে, সে উদ্ভিদ, সে প্রাণীতেও হতে পারে, আমাদের গাটের মধ্যেও, মানে আমাদের পাকস্থলী বা তারপর ক্ষুদ্রান্ত বৃহদান্ত্র, এখানেও আছে অনেক ব্যাকটেরিয়া। তো সেগুলো থাকছে কিভাবে? সেগুলো ধরে থাকছে সেই পিলি বা ফিমরির মাধ্যমে। লাস্ট পার্ট হলো রাইবোজোমস অ্যান্ড ইনক্লুশন বডিজ। এটা হলো প্রোক্যারিওটসদের শেষ পার্ট এটা। তো রাইবোজোম আর ইনক্লুশন বডি, তো এটা বেসিক জিনিস, এটা থাকে দেখেছিলাম। তো ইন প্রোক্যারিওটস রাইবোজোম আর অ্যাসোসিয়েটেড উইথ দ্য প্লাজমা মেমব্রেন অফ দ্য সেল। সেলের যে প্লাজমা মেমব্রেন, তার উপরে এই রাইবোজোমগুলো থাকে। দে আর অ্যাবাউট 15 ন্যানোমিটার বাই 20 ন্যানোমিটার ইন সাইজ অ্যান্ড আর মেড অফ 2 সাব-ইউনিট 50S and 30S, which when present together from 70S prokaryotic ribosome. তো প্রোক্যারিওটিক রাইবোজোম কী হয়? 70S হয়। রাইবোজোম তো দুই প্রকার, একটা 70S একটা 80S। তো প্রোক্যারিওটসদের ক্ষেত্রে রাইবোজোম কী হয়? 70S। দুটো সাব ইউনিট থাকে, একটা 50S 30S। এই ম্যাথটা কিন্তু অন্যরকম, 50-30-এ আসে না, 50-30-70 আলাদাই ম্যাথ। 50S আর 30S দুটো সাব ইউনিট, দুটো একত্রে 70S তৈরি করে যখন একত্রে থাকে। আর এদের সাইজ কত হয়? 15 থেকে 20 ন্যানোমিটার। রাইবোজোমস আর দ্য সাইট অফ প্রোটিন সিনথেসিস। রাইবোজোম কী কাজ করে? প্রোটিন সিনথেসিস, প্রোটিন তৈরি করতে সাহায্য করে। সেলের জন্য তো প্রোটিন দরকার, সেই প্রোটিন তৈরি করে কে? রাইবোজোম। Several ribosome may attach to a single mRNA and form a chain called polyribosomes or polysome. যে অনেকগুলো রাইবোজোম, একটা এমআরএনএ, ধরা যাক এটা একটা এমআরএনএ, তার মধ্যে অনেকগুলো রাইবোজোম এভাবে যুক্ত হয়ে থাকে এবং যুক্ত হয়ে পলিজোম বা পলিরাইবোজোম তৈরি করে। দ্য রাইবোজোম অফ এ পলিজোম ট্রান্সলেট দ্য এমআরএনএ ইনটু প্রোটিন। এমআরএনএ থেকে এই এমআরএনএকে প্রোটিন তৈরি করতে এই রাইবোজোমগুলোই সাহায্য করে। এমআরএনএ থেকে প্রোটিন তৈরি করা, সেটা কী কাজ করে? এই রাইবোজোমের জন্যই হয়ে থাকে। তো এটা একটা বিশাল বড় একটা প্রসেস, যেটা আমরা ক্লাস 12-এ পড়বো। তো এখানে রাইবোজোমটা বড় হলো যে প্রোক্যারিওটসদের ক্ষেত্রে রাইবোজোম কেমন হয়? 15 থেকে 20 ন্যানোমিটার, 50S 30S মিলে 70S। আর কী কাজ করে? প্রোটিন সিনথেসিস। পলিরাইবোজোম এমআরএনএর সঙ্গে যুক্ত হয়ে প্রোটিন সিনথেসিস, তারপর এমআরএনএ থেকে প্রোটিন, প্লাজমা মেমব্রেনে থাকে। এই কয়েকটা জিনিস মনে রাখবে। নেক্সট পার্ট ইনক্লুশন বডি, যেটা শুধুমাত্র প্রোক্যারিওটসদের ক্ষেত্রে থাকে, ইউক্যারিওটসদের ক্ষেত্রে থাকে না।
তো এটা কি আছে ইনক্লুশন বডি, যে রিজার্ভ ম্যাটেরিয়াল ইন প্রোক্যারিওটিক সেল আর স্টোরড ইন দ্য সাইটোপ্লাজম ইন দ্য ফর্ম অফ ইনক্লুশন বডি। তো এটা একটা প্রোক্যারিওটিক সেল, এটা ভেতরের অংশটা হচ্ছে সাইটোপ্লাজম। তো সাইটোপ্লাজমের মধ্যে রিজার্ভ ম্যাটেরিয়াল অনেক কিছু আছে যেগুলো তারা সঞ্চয় করে রাখে। আমরা যেমন অনেকে টাকা পয়সা সঞ্চয় করে রাখি, অনেক প্রাণী আছে যারা খাবার সঞ্চয় করে রাখে। তো এইরকমই প্রোক্যারিওটিক সেল অনেক কিছু সঞ্চয় করে রাখে, সেটা বিভিন্ন খাবার হতে পারে, বিভিন্ন রেচন পদার্থ, বর্জ্য পদার্থ হতে পারে, বিভিন্ন রকম প্রোটিন বা বিভিন্ন রকমের পদার্থ যেগুলোকে তারা সঞ্চয় করে রাখে, স্টোর করে রাখে। কোথায় স্টোর করে? সাইটোপ্লাজমের মধ্যে। আর এগুলোই কি? এগুলো হচ্ছে ইনক্লুশন বডি। দিজ আর নট বাউন্ড বাই অ্যানি মেমব্রেন সিস্টেম। এদের এই যে পদার্থ, এদের মধ্যে কোনো পর্দা দ্বারা আবৃত থাকে না। অ্যান্ড লাইট ফ্রি ইন দ্য সাইটোপ্লাজম, এবং সাইটোপ্লাজমে ছড়িয়ে ছিটিয়ে ফ্রিলি থাকে, কোনো পর্দা দ্বারা আবৃত থাকে না। তো কী কী থাকে এই যে ইনক্লুশন বডির মধ্যে? কী কী থাকে পদার্থ যেগুলো স্টোর করে রাখে? সেগুলো হলো ফসফেট গ্র্যানিউলস, সায়ানোফাইসিয়ান গ্র্যানিউলস অ্যান্ড গ্লাইকোজেন গ্র্যানিউলস। ফসফেট গ্র্যানিউলস, সায়ানোফাইসিয়ান গ্র্যানিউলস, গ্লাইকোজেন গ্র্যানিউলস, এগুলো থাকে সঞ্চয়। তাহলে কি ইনক্লুশন বডির 3টে এক্সাম্পল দাও? ফসফেট গ্র্যানিউলস, সায়ানোফাইসিয়ান গ্র্যানিউলস, গ্লাইকোজেন গ্র্যানিউলস। কোথায় সঞ্চয় থাকে? সাইটোপ্লাজমের মধ্যে। কোথায় থাকে? প্রোক্যারিওটিক সেলের মধ্যে থাকে। গ্যাস ভ্যাকিউলস আর ফাউন্ড ইন ব্লু গ্রিন অ্যান্ড পার্পল অ্যান্ড গ্রিন ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া। গ্রিন, ব্লু গ্রিন, তারপরে পার্পল যে ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া আছে তাদের ক্ষেত্রে আলাদা ইনক্লুশন বডি থাকে, সেটা কি? গ্যাস ভ্যাকিউল। তাহলে গ্যাস ভ্যাকিউল কোথায় পাওয়া যায়? ব্লু গ্রিন, পার্পল অ্যান্ড গ্রিন ফটোসিনথেটিক ব্যাকটেরিয়ার মধ্যে পাওয়া যায়। ফটোসিনথেটিক মানে কি? যারা সড়ক সংশ্লেষ করতে পারে। তো ইনক্লুশন বডি বোঝা গেল কী কী আছে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো, অনেক সিম্পলি বোঝাবার চেষ্টা করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো তোমরা ভিডিওগুলোকে লাইক করো, কোনো সমস্যা থাকলে সেটা কমেন্টে জানিও, ভালো লাগলে সেটাও কমেন্টে জানাবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ। বাকি পার্টগুলো আস্তে আস্তে সব দিয়ে দেবো, আপলোড করে দেবো। থ্যাংকস এভরিওয়ান।